আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, ব্রিদিং এন্ড রেসপিরেশন, শ্বসন ও শ্বাসক্রিয়া। আহ এই এই চ্যাপ্টারটা ভাইয়া খুবই ছোট একটা চ্যাপ্টার এবং খুবই ইজি একটা চ্যাপ্টার। এখান থেকে সিকিউ কম আসে। মানে আমরা যে চ্যাপ্টার গুলো পড়ে গেছি ওগুলো থেকে তুই 5টা সিকিউ পেয়ে যাবি, সোজা কথা। বুঝতে পারছিস? যে চ্যাপ্টার গুলো পড়ানো হয়েছে ওগুলো তুই যদি ভালো করে পড়িস, 5টা সিকিউ কনফার্ম। কনফার্ম যদি ভালো করে পড়ে যাস। এরপরে যে চ্যাপ্টার গুলো বাকি ওগুলো হচ্ছে তোর জন্য বোনাস। ওকে, তাহলে আসলে আমরা শুরু করি। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক গুলো আমি হচ্ছে লিখে রাখছি এখানে। অ্যালভিউলাসটা ভালো করে পড়তে হবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে হবে, কিভাবে গ্যাস এক্সচেঞ্জ হয় অ্যালভিউলাসে। তারপর হচ্ছে গ্যাস ট্রান্সপোর্টেশন, মানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড কিভাবে রক্তের মধ্য দিয়ে ট্রান্সপোর্ট হয়। তারপর হচ্ছে কিছু ডিজিজ আছে, কি কি, একটা হচ্ছে অটিটিস মিডিয়া, আর আরেকটা হচ্ছে আমাদের সাইনোসাইটিস। এই দুইটা ডিজিজ আছে আমাদের বইয়ে। এই দুইটা ডিজিজ মাঝে মাঝে দিতে পারে। আর প্রশ্ন যদি খুব কঠিন করে, মানে হেভি কঠিন, তাইলে সেই ক্ষেত্রে রেসপিরেশনের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের ইনভলভমেন্ট আসতে পারে। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের যে ইনভলভমেন্ট, এটা আসে না পরীক্ষায় ইউজুয়ালি, বাট তাও যদি প্রশ্ন মানে হেভি কঠিন করলো, তাইলে সেই ক্ষেত্রে আমাদের এটা দিতে পারে। তার সামনে এই চ্যাপ্টারটা শুরু করে দিই। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শুরু করতে হবে, শুরু করবো হচ্ছে আমাদের পাথওয়ে দিয়ে, মানে আমাদের রেসপিরেশনের জন্য কি পাথওয়ে আছে। রেসপিরেশনের পাথওয়েটা কি ভাইয়া? রেসপিরেশনের পাথওয়েটা হচ্ছে, আমাদের রেসপিরেশনের একদম শুরুতে কি থাকে, আমাদের নাক দিয়ে আমরা রেসপিরেশন নিই, তাই না? তাহলে নাকের মধ্যে, আমাদের নাকের একদম সামনে যে দুইটা ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে আমরা কি বলি? অ্যান্টেরিয়র নস্ট্রিলস। কি বলি? অ্যান্টেরিয়র নস্ট্রিলস, বা এটাকে কি বলি? সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র। তাহলে আমাদের একদম নাকের সামনে যে আমাদের দুইটা ছিদ্র থাকে, এগুলোকে আমরা কি বলি? অ্যান্টেরিয়র নস্ট্রিলস বা সম্মুখ নাসারন্ধ্র। আমাদের পাথওয়ের মধ্যে শুরুতে কি থাকে? অ্যান্টেরিয়র নস্ট্রিলস বা সম্মুখ নাসারন্ধ্র। এবার অ্যান্টেরিয়র নস্ট্রিলস দিয়ে আমরা যখন এই ছিদ্র দিয়ে যখন ভেতরে ঢুকি, ভেতরে ঢুকলে আমাদের যেখানে ময়লাগুলো জমে থাকে, একটা নাকের ভেতরে যে ফাঁকা জায়গায় যে ময়লাগুলো জমে থাকে, এই ময়লাগুলা এই ময়লাগুলা যে জায়গায় জমে থাকে, এই জায়গাটাকে আমরা কি বলি? ভেস্টিবিউল বলি। কি বলি? ভেস্টিবিউল। তাহলে অ্যান্টেরিয়র নস্ট্রিলস এর পরে আমাদের যে জায়গাটা থাকবে, এই জায়গাটার নাম কি? এই এরিয়াটার নাম হচ্ছে ভেস্টিবিউল। এই ভেস্টিবিউল, ধরো এটা হচ্ছে আমাদের নাকের অংশটা, এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র নস্ট্রিলস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র নস্ট্রিলস, আর এটা কি? ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলস বরাবর তুমি যখন পিছে যাবা, এই ভেস্টিবিউল বরাবর তুমি যখন পিছে যাবা, পিছে গেলে এখানে আরেকটা আরেকটা নস্ট্রিলস থাকে, এটা কি পিছনের না? তাহলে এই নস্ট্রিলসটাকে আমরা কি বলি? এই নস্ট্রিলটাকে আমরা হচ্ছে পোস্টেরিয়র নস্ট্রিল বা পশ্চাৎ নাসারন্ধ্র বলি। পশ্চাৎ নাসারন্ধ্র বা পোস্টেরিয়র নস্ট্রিলস বলি। ঠিক আছে? তাহলে এই পোস্টেরিয়র নস্ট্রিলস দিয়ে তুমি যখন পিছনে যাবা, পিছনে গেলে তুমি কি পাবা? ফ্যারিংস বা গলবিল পাবা। ফ্যারিংস এর মধ্যে কোন ফ্যারিংস? নেজোফ্যারিংস পাবা। নেজোফ্যারিংস। নেজোফ্যারিংস বা বাংলাতে কি বলা হয়? নাসা গলবিল। নেজোফ্যারিংস বা নাসা গলবিল। এই নেজোফ্যারিংস এর নিচে তুমি পাবা হচ্ছে ল্যারিংস বা ষড়যন্ত্র। ল্যারিংস বা ষড়যন্ত্র, যেটা হচ্ছে আমাদের কি হয়ে থাকে, একটা ছেলের ক্ষেত্রে গলায় উঁচু হয়ে থাকে, ল্যারিংস। ঠিক আছে? তাহলে ধরো দিস ইজ ল্যারিংস। ধরো এটা হচ্ছে আমাদের কি, এটা ধরো যে ল্যারিংস। ল্যারিংস যেখানে শেষ, ল্যারিংস যেখানে শেষ, তার নিচ থেকে আমাদের কি শুরু হয়? ষড়যন্ত্রের নিচ থেকে আমাদের শুরু হয় ট্রাকিয়া। ল্যারিংস এর নিচ থেকে আমাদের কি শুরু হয়? ট্রাকিয়া শুরু হয়। এই যে দেখো, দিস ইজ ট্রাকিয়া। দিস ইজ ট্রাকিয়া। এই ট্রাকিয়াটা নিচে যাওয়ার পর কিছুক্ষণ পর ট্রাকিয়াটা কি হয়ে যায়? এরকম ভাবে ভাগ হয়ে যায়, বাইফার্কেট হয়ে যায়। ট্রাকিয়াটা ভাগ হওয়ার পর কি তৈরি করে? ট্রাকিয়াটা ভাগ হওয়ার পর ব্রঙ্কাস তৈরি করে। কি তৈরি করে? ব্রঙ্কাস। ট্রাকিয়াটা ভাগ হওয়ার পর ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস গুলোই হচ্ছে মেনলি তোমার কি হচ্ছে লাংসের মধ্যে। এই ব্রঙ্কাস গুলা কি লাংসের মধ্যে তোমার ঢুকছে। ঠিক আছে? এটা কোথায় ঢুকছে? লাংসের মধ্যে এই ব্রঙ্কাস গুলা ঢুকছে। ঢুকার পরে, লাংসের মধ্যে ঢুকার পরে, এই ব্রঙ্কাস গুলা আরো ছোট 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 অনেকগুলা ব্রাঞ্চে ভাগ হয়েছে। ছোট ছোট অনেকগুলা ব্রাঞ্চে ভাগ হয়েছে, অনেকগুলা ছোট ছোট। ঠিক আছে? এই ব্রঙ্কাসটা ছোট ছোট যে অনেকগুলা ব্রাঞ্চে ভাগ হয়েছে, এই ব্রাঞ্চ গুলাকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কিওল। কি নামে ডাকি? কি নামে ডাকি? ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কাসটা ভাগ হওয়ার পর কি তৈরি করছে? ব্রঙ্কিওল তৈরি করছে। এই ব্রঙ্কিওল গুলার মাথায়, এই ব্রঙ্কিওল গুলার মাথায় হচ্ছে তোমার এরকম ভাবে বেলুন থাকে। এরকম ভাবে অনেকগুলা বেলুন থাকে। এই বেলুন গুলাকে আমরা কি বলি? অ্যালভিওলাস বলি। কি বলি? অ্যালভিওলাস।
কথা বুঝতে পারছো? তাহলে অ্যালভিউলাস কে বলা হয় ইউনিট, ইউনিট অফ রেসপিরেটরি সিস্টেম, ইউনিট অফ লাংস, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট, গাঠনিক এবং কার্যকরী একক। ঠিক আছে, অ্যালভিউলাস গুলা কি গাঠনিক এবং কার্যকরী একক কিসের? রেসপিরেটরি সিস্টেম বা লাংস এর। কথা বুঝতে পারছো? তাহলে এখন আসো আমরা অ্যালভিউলাস কতগুলা থাকে, তাহলে আমরা একটু অ্যালভিউলাস নিয়ে জানি। ঠিক আছে, অ্যালভিউলাসের নাম্বার কতগুলা থাকে? একটা নিউনেট বা একটা নবজাতক শিশুর, একটা নিউনেট বা একটা নবজাতক শিশুর মধ্যে আমাদের অ্যালভিউলাস কতগুলা থাকবে? অ্যালভিউলাস হচ্ছে 20 মিলিয়ন থাকবে। কত মিলিয়ন ভাইয়া? 20 মিলিয়ন অ্যালভিউলাস থাকে একটা নবজাতক শিশুতে। 20 মিলিয়ন মানে কি 2 কোটি। 2 কোটি অ্যালভিউলাস থাকে একটা নব নিউনেট শিশু। নিউনেট, নিউনেট বলতে কাদেরকে বোঝায়? নিউনেট বলতে হচ্ছে জন্ম হওয়ার পর থেকে 28 দিন পর্যন্ত যাদের বয়স, জন্ম যেদিন হয়েছে তার থেকে 28 দিন পর্যন্ত যার বয়স, তাদেরকে আমরা কি বলি? নিউনেট বা নবজাতক। এই নিউনেটের বডিতে অ্যালভিউলাস থাকবে কি 20 মিলিয়ন। আর একটা অ্যাডাল্টের মধ্যে অ্যালভিউলাস কতগুলো থাকে? অ্যাডাল্টের মধ্যে 480 থেকে 500 মিলিয়ন। 480 থেকে 500 মিলিয়ন অ্যালভিউলাস থাকে, মানে 48 কোটি থেকে 50 কোটি অ্যালভিউলাস থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যদি একটা অ্যালভিউলাসের স্ট্রাকচারে যাই, একটা অ্যালভিউলাস দেখতে কেমন, একটা অ্যালভিউলাসের স্ট্রাকচারে যদি যে অ্যালভিউলাসের স্ট্রাকচারটা কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, অ্যালভিউলাসের স্ট্রাকচার পরীক্ষা আসে। সেখানে ভাই একটা আমি একটা অ্যালভিউলাসের কাট সেকশন দেখাচ্ছি। একটা অ্যালভিউলাসকে কাটার পরে আমরা যা যা দেখবো। ঠিক আছে, হুম, আচ্ছা দেখো, তাহলে দিস ইজ এন অ্যালভিউলাস। ঠিক আছে, তাহলে অ্যালভিউলাস এর মধ্যে ভাই আমরা কি অ্যালভিউলাস কে বেলুন বলছি না? বেলুনের মধ্যে কি ফাঁকা জায়গা থাকে? তাহলে এই যে দিস ইজ দা ফাঁকা জায়গা, দিস ইজ দা স্পেস, অ্যালভিউলার স্পেস। ঠিক আছে, এখন এই অ্যালভিউলাসের স্পেসের চারপাশে দেখো তো, এই যে অংশটা আঁকছি আমরা, এই যে এখানে যে অংশটা আঁকছি, এই স্পেসের চারপাশে এটা কি তার, এগুলো কি তার ওয়াল না প্রাচীর? এটা হচ্ছে তার ওয়াল বা প্রাচীর। তাহলে আমরা এখন দেখবো যে তার ওয়ালে কি কি থাকে, একটা অ্যালভিউলাসের ওয়ালে কি কি থাকে। একটা অ্যালভিউলাসের ওয়ালে ভাইয়া দুই ধরনের এপিথেলিয়াল সেল থাকে। আমাদের একটা অ্যালভিউলাসের ওয়ালে এপিথেলিয়াল সেল কয় ধরনের থাকে? এপিথেলিয়াল সেল এখানে দুই ধরনের থাকে, বা এপিথেলিয়াল কোষ হচ্ছে দুই ধরনের থাকে। তাহলে আমাদের অ্যালভিউলাসের যে ওয়াল আছে, এই অ্যালভিউলাসের ওয়ালের মধ্যে দুই ধরনের এপিথেলিয়াল সেল বা দুই ধরনের এপিথেলিয়াল কোষ থাকে। এক ধরনের এপিথেলিয়াল সেলকে আমরা বলি টাইপ 1 এপিথেলিয়াল সেল, আর আরেক ধরনের এপিথেলিয়াল সেলকে আমরা বলি টাইপ 2 এপিথেলিয়াল সেল। তাহলে টাইপ 1 আর টাইপ 2 এই দুই ধরনের এপিথেলিয়াল সেল হচ্ছে আমাদের থাকবে। দেখো এখানে যে ছবিটা আছে এটা হচ্ছে টাইপ 1 এর, আর এটা কি টাইপ 2। টাইপ 2 এর ছবিটি একটু বড় করে আঁকবা, এর নিচে নিচে একটু এরকম ভাবে তুমি একটু ফোল্ডিং বা ভাঁজ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই দুই ধরনের এপিথেলিয়াল সেলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে এপিথেলিয়াল সেলটা, এটাকে আমরা বলি হচ্ছে টাইপ 2। টাইপ 2 টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ভাইয়া? কারণ টাইপ 2 এপিথেলিয়াল সেলের ভেতর থেকে আমাদের একটা কেমিক্যাল সিক্রেট হয়, একটা কেমিক্যাল সিক্রেট হয়। কেমিক্যালটার নাম কি ভাইয়া? সারফেক্টেন্ট। নাম কি? সারফেক্টেন্ট। তাহলে আমাদের টাইপ 2 এপিথেলিয়াল সেল, এই টাইপ 2 এপিথেলিয়াল সেলটার ভেতর থেকে কি তৈরি হয়? সারফেক্টেন্ট সিক্রেট হয়। তাহলে এখন কথা হচ্ছে ভাই সারফেক্টেন্টের কাজ কি? হোয়াট ইজ সারফেক্টেন্ট? সারফেক্টেন্ট ইজ এ কেমিক্যাল যেটা কি করে, যেটা হচ্ছে আমাদের অ্যালভিউলাসের ভেতরে যে ফ্লুইড থাকে, অ্যালভিউলাসের ভেতরে যে ফ্লুইডটা থাকে, ওই ফ্লুইডের সারফেস টেনশন বা পৃষ্ঠটান কমায় দেয়। কি কমায়? সারফেস টেনশন বা পৃষ্ঠটান। সারফেস টেনশন আর পৃষ্ঠটান এটাকে কমাই দিবে। তোরা তো ফিজিক্স পড়ছিস, ফিজিক্সের মধ্যে পৃষ্ঠটান বা সারফেস টেনশন টপিকটা পড়ছিস না? সবাই ইনশাল্লাহ মনে হয় পড়ছিস।
ওই যে আমাদের ভিসকোসিটির যে চ্যাপ্টার, আমার যতটুকু মনে পড়ে ভিসকোসিটি বা সান্দ্রতার যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 7। হ্যাঁ চ্যাপ্টার 7 এর মধ্যে ওই যে আমাদের অনেকগুলো লটো আছে, ইয়াংস ল ফর লটো আছে না, ইয়াং এর ল ছিল না ওইটাতে? হ্যাঁ ভাইয়া, পদার্থের গাঠনিক ধর্ম। হ্যাঁ 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 ওইটার মধ্যে। তাহলে আমাদের সারফেক্টেন্ট কি করে, অ্যালভিউলাসের ভেতর যে ফ্লুইড আছে ওই ফ্লুইডের মধ্যে পৃষ্ঠটান বা সারফেস টেনশন কমায় দেয়। এখন কথা হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন কমালে লাভটা কি? লাভের লাভ হচ্ছে এই একটা অ্যালভিউলাসের মধ্যে অ্যালভিউলাসের ফ্লুইডটার যখন পৃষ্ঠটান কমাই দিলে অ্যালভিউলাসটা খুব সহজে তোমার হচ্ছে ছোট আর বড় হইতে পারবে, মানে কন্ট্রাকশন এক্সপানশন করতে পারবে খুব ইজিলি কন্ট্রাকশন এক্সপানশন করতে পারবে। ফলে তোমার অ্যালভিউলাস কি করতে পারবে, গ্যাস কি করতে পারবে, জমা করতে পারবে, ছাড়তে পারবে, জমা করতে পারবে, ছাড়তে পারবে। কথা বুঝতে পারছো? So type 2 epithelial cell secretes surfactant that reduce the surface tension of the fluid present in the alveolus, which facilitate the gaseous exchange within the alveolus. কথাটার কেমন, কথা বুঝতে পারছো? তাহলে আমাদের surfactant is very very vital for someone's life, very very vital, very very important surfactant। কেন? কারণ সারফেক্টেন্টের কারণে হচ্ছে অ্যালভিউলাসটা কি হচ্ছে, বড় হইতেছে, ছোট হইতে পারতেছে। যদি সারফেক্টেন্টটা না থাকতো জিন্দিগিতে অ্যালভিউলাস বড় ছোট হইতে পারতো না, জিন্দিগিতে অ্যালভিউলাসটা বড় ছোট হইতে পারতো না। আর অ্যালভিউলাস যখন বড় ছোট হইতে না পারতো তখন কিন্তু আমাদের অ্যালভিউলাসের ভিতরে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হইতো না। আর অ্যালভিউলাসের মধ্যে যদি গ্যাসিয়াস এক্সচেঞ্জ না হইতো তাহলে তুমি জিন্দিগিতে বেঁচে থাকতে পারতা না। এখন কথা হচ্ছে আমাদের টাইপ 2 এপিথেলিয়াল সেলের ভিতরে যে সারফেক্টেন্টটা সিক্রেট হয়, এই সারফেক্টেন্টটা কখন থেকে সিক্রেট হয়? সারফেক্টেন্ট হচ্ছে আমাদের একটা বাচ্চার মায়ের পেটে যখন 23 সপ্তাহ থাকে, 23 সপ্তাহ, এই 23 সপ্তাহের পর থেকে সারফেক্টেন্টটা সিক্রেট শুরু হয়, মানে 24 নম্বর সপ্তাহ থেকে সারফেক্টেন্ট সিক্রেশন শুরু হয়, 23 সপ্তাহের পর থেকে। এখন ধরো একটা বাচ্চা 21 সপ্তাহে জন্মাইছে, ধরো কোন একটা কারণে কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে বাচ্চাটা কি 21 সপ্তাহে জন্মেছে। এখন 21 সপ্তাহ মানে কয় মাস? 5 মাস 1 সপ্তাহ, মানে 5 মাসের আশেপাশে। তাহলে এই বাচ্চাটা যদি জন্মায়, তুমি যত কিছুই করো, যত আইসিইউতে পাঠাও, যত কিছুই করো, এই বাচ্চাটা তুমি বাঁচাতে পারবা না। কেন? কারণ বাচ্চার লাংস এখনো ম্যাচিউরই হয়নি, বাচ্চার লাংসের ভেতরে এখনো সারফেক্টেন্ট সিক্রেশনই হয়নি। আর সারফেক্টেন্ট সিক্রেশন যদি না হয় তাহলে তার জিন্দিগিতে অ্যালভিউলাস কি হবে না, কন্ট্রাকশন এক্সপানশন হবে না। আর কন্ট্রাকশন এক্সপানশন যদি অ্যালভিউলাস না হয় তাহলে জিন্দিগিতে অ্যালভিউলাস কি করতে পারবে না, তোমার গ্যাসগুলা নিয়ে কাজ করতে পারবে না, তখন তুমি মারা যাবা। তাহলে ভাইয়া 23 সপ্তাহের পর থেকে একটা বাচ্চা যদি জন্মায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বাঁচানোর একটা চান্স থাকতে পারে। আমি বলতেছি না বাইচা যাবে, 5 বা 6 মাসের একটা বাচ্চা যদি বাইচা যাবে, বাঁচার সম্ভাবনা আছে, ঠিক আছে, রেদার দেন 21 উইকস এর একটা বাচ্চার থেকে। কথা বুঝতে পারছো? ওকে, সো আশা করি এপিজেল সেল নিয়ে বহুত কথা কইলাম, বুঝছস? এখন এই তোমার হচ্ছে অ্যালভিউলাস এর ভেতরে দেখো আমি এরকম ভাবে কিছু একটা আঁকছি, এই যে এটা, এই যে এটা, এটা কি ভাই, এটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ। যেহেতু আমাদের অ্যালভিউলাস এর ভেতরে ম্যাক্রোফেজটা আছে, এই কারণে এই ম্যাক্রোফেজটাকে বলা হয় অ্যালভিউলার ম্যাক্রোফেজ। কি বলে ভাইয়া? এই ম্যাক্রোফেজটাকে আমরা কি নামে ডাকি? অ্যালভিউলার অ্যালভিউলার ম্যাক্রোফেজ নামে ডাকি, ঠিক আছে, অ্যালভিউলার ম্যাক্রোফেজ। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে অ্যালভিউলার যে ম্যাক্রোফেজটা, এই অ্যালভিউলার ম্যাক্রোফেজটা কি করবে ভাইয়া, সে হচ্ছে এখানে লোকালি যদি কোনো ইনফেকশন হয় অ্যালভিউলাসের ভেতরে, ওই লোকাল ইনফেকশন গুলাকে তোমার হচ্ছে কি করবে, রিকভার করবে, জার্মস গুলাকে মারবে। কথা বুঝতে পারছো? অ্যালভিউলার ম্যাক্রোফেজ। আচ্ছা এবার আসো যে আমাদের এখানে আমরা অ্যালভিউলাসের ওয়ালের মধ্যে এরকম ভাবে তোমার যে এই অংশগুলো দিছি, এগুলা কি ভাই, এগুলো হচ্ছে মেইনলি প্রোটিন। এই প্রোটিন গুলা কিসের? প্রোটিন গুলোর নাম কি? এগুলো হচ্ছে ইলাস্টিন নামের প্রোটিন। কি নাম? ইলাস্টিন। তাহলে ইলাস্টিন নামের যে প্রোটিনটা আছে এটা হচ্ছে সেই প্রোটিন। এই ইলাস্টিন প্রোটিনের কাজ কি ভাই? ইলাস্টিন নামটা শুনে মনে হচ্ছে কি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার একটা ব্যাপার আছে। আমাদের অ্যালভিউলাস কি ছোট বড় হইতে পারে না, ছোট হচ্ছে বড় হচ্ছে, মানে সে তার সাইজটা ছোট করতেছে আবার সে আগে সাইজে যাচ্ছে, অ্যালভিউলাস। এখন এই যে সে যে ছোট হচ্ছে বড় হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলি? ইলাস্টিসিটি বলি, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। আর ওই ইলাস্টিসিটির জন্য কে দায়ী? অ্যালভিউলাসের ওয়ালের মধ্যে যে ইলাস্টিন প্রোটিনটা আছে, ওই ইলাস্টিন প্রোটিনটা কি করে? ইলাস্টিসিটি করে থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা আর এখানে কি আছে, ধরো এটা হচ্ছে আমাদের আদার ডব্লিউবিসি,
শ্বেত রক্তকণিকা অ্যালভিউলাসের গায়ে আছে। আর এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ক্যাপিলারিস, কৈশিক জালিকা। আমাদের অ্যালভিউলাসের চারপাশে কি থাকে, ক্যাপিলারিস বা কৈশিক জালিকা থাকে। সেগুলো হচ্ছে সেই ক্যাপিলারিস বা কৈশিক জালিকা। কথা বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ অ্যালভিউলাস। এটা ছবি সহ তোমাদের পাঠতে জানতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অ্যালভিউলাস। সো এবার আমরা যাই হচ্ছে অ্যালভিউলাসের পরে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা গ্যাসীয় বিনিময়, অ্যালভিউলাসের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা গ্যাসীয় বিনিময়, গ্যাসীয় বিনিময় বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আচ্ছা, এখন অ্যালভিউলাসের মধ্যে কিভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে? ধরো দিস ইজ এন অ্যালভিউলাস, এই যে এটা হচ্ছে কোন একটা অ্যালভিউলাস, ঠিক আছে? এই অ্যালভিউলাসের ওয়ালের মধ্যে তোমার হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল থাকে, ঠিক আছে? টাইপ 1 আর টাইপ 2 স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। এই স্কোয়ামাস এপিথেলিয়াল সেল কেমন হবে দেখতে প্লবান? ফ্ল্যাট। ফ্ল্যাট হবে, চ্যাপ্টা হবে। এই যে এটা কি স্কোয়ামাস এপিথেলিয়াল সেল আছে, এটা হচ্ছে অ্যালভিউলাস। আর এই অ্যালভিউলাসের চারপাশ দিয়ে আমাদের দুই পাশ দিয়ে কি গেছে, আমাদের পাশ দিয়ে হচ্ছে ক্যাপিলারিস বা কোশিক জালিকা গেছে, ঠিক আছে? এই যে ক্যাপিলারিস বা কোশিক জালিকা, এখান দিয়ে হচ্ছে আমাদের রক্ত যাচ্ছে। ওকে, একটু সুন্দর করে আঁকি। দেখো এটা হচ্ছে আমাদের ক্যাপিলারিস বা কৈশিক জালিকা। আচ্ছা, তুমি যখন শ্বাস নাও তখন কি তোমার লাংসের মধ্যে কি অক্সিজেন ঢুকে না? লাংসের মধ্যে ঢোকা মানে কি, অ্যালভিউলাসের মধ্যে ঢোকা। তার মানে অ্যালভিউলাসের মধ্যে এখন প্রেসারটা বেশি আছে, অক্সিজেনের প্রেসারটা বেশি আছে, তাই না? তাহলে অক্সিজেনের প্রেসারটা কত ভাইয়া? 104 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? 104 মিলিমিটার মার্কারি। হ্যালো ব্রাদার, হ্যালো, আমি তো ক্লাস নিচ্ছি, আপনি আসেন। আচ্ছা আপনি আসেন, এসে আমার, আপনি আস্তে আস্তে আমার ক্লাস শেষ হয়ে যাবে। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। হুম, ঠিক আছে। আচ্ছা তাহলে অক্সিজেনের প্রেসারটা এখানে কত ভাইয়া? 104 মিলিমিটার মার্কারি, 104 মিলিমিটার মার্কারি। আচ্ছা এখানে যেহেতু তুমি যেহেতু অক্সিজেন ইনহেল করছো, তার মানে তোমার অ্যালভিউলাসের মধ্যে এখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের যে প্রেসারটা এটা কিন্তু কম্পারেটিভলি কম থাকবে। তাহলে এখানে কত ভাইয়া? 40 মিলিমিটার মার্কারি। তাহলে কার্বন ডাইঅক্সাইডের প্রেসার হচ্ছে 40 এন্ড অক্সিজেনের প্রেসার হচ্ছে 104। আচ্ছা এখন দেখো তোমার এখান দিয়ে যে ক্যাপিলারিজ গুলো দিয়ে যে রক্তটা যাচ্ছে, এই রক্তের মধ্যে আমাদের আবার কার্বন ডাইঅক্সাইডটা বেশি। তার মানে রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের প্রেসারটা বেশি, কত ভাইয়া? 46 মিলিমিটার মার্কারি, 46 মিলিমিটার মার্কারি। এন্ড অক্সিজেনের প্রেসার হচ্ছে একটু কম থাকবে, এখানে হচ্ছে অক্সিজেনের প্রেসার 40 মিলিমিটার মার্কারি। কে বলতে পারবে এই ক্যাপিলারিজে কেন আমাদের কার্বন ডাইঅক্সাইডের প্রেসারটা বেশি, অক্সিজেনের প্রেসারটা কম? কে বলতে পারবে দেখি? Deoxygenated blood type, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথা থেকে পাইছি? body, বডি থেকে কোথায় গেছিল প্রথমে? cell গুলাতে, এই এই পিডামু, এই বডি থেকে প্রথমে ব্লাড কই যায়? হার্টে। হ্যাঁ, হার্টে যায়। হার্ট থেকে ওই পালমোনারি ভেইন, মনে আছে? সরি, পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি দিয়ে লাংসে হ্যাঁ আসে হ্যাঁ মনে আছে। হ্যাঁ, এইভাবে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে, হ্যাঁ মুখস্থ করিস না। আচ্ছা তাহলে আমরা এই এই যে কার্বন ডাইঅক্সাইড ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আমরা কই পেয়েছি? ওই যে হার্ট থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে যে লাংসে আসছে ওই রক্ত, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন দেখো যে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি অক্সিজেন কম, তাহলে আমাদের কি হবে? ডিফিউশন হবে। কার্বন ডাইঅক্সাইড এখান থেকে এখানে মুভ করবে, কার্বন ডাইঅক্সাইড এখানে যেতে থাকবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না দুই পাশেই আমাদের প্রেসারটা ইকুয়াল হচ্ছে। তাহলে দুই পাশে প্রেসারটা ইকুয়াল হইলে আমাদের এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাবে। আবার ঠিক সেম ভাবে আমাদের অক্সিজেন, অক্সিজেন কি করবে ভাইয়া? অক্সিজেন হচ্ছে এখান থেকে, যেটা অ্যালভিউলাসে এখন অক্সিজেনটা বেশি, তাহলে ডিফিউশনের মাধ্যমে কি ব্লাড ভেসেলের মধ্যে অক্সিজেনটা ট্রান্সফার হওয়া শুরু করবে। কতক্ষণ ট্রান্সফার হবে? যতক্ষণ আমাদের এই পাশে এন্ড এই পাশে দুই পাশে আমাদের প্রেসারটা সেম হচ্ছে, ঠিক আছে? আর এটা কেন খুব ইজিলি, কে বলতে পারবে এখান দিয়ে কেন ইজিলি ট্রান্সফার হইতে পারবে? কে বলতে পারবি?
ট্রান্সপোর্ট হইতে কোনো প্রেসার বাধা কেন ডিফারেন্সের জন্য না? বুঝলাম প্রেসার ডিফারেন্স তো বুঝলাম যে ডিফিউশন হয়েছে বুঝলাম, কিন্তু কথা হচ্ছে কেন এখানে কোনো বাধা পাচ্ছে না? সেমি পারমিয়েবল মেমব্রেন সেমি পারমিয়েবল মেমব্রেন কে? অ্যালভিওলাসের অ্যালভিউলাসের কে? ক্যাপিলারি আর কে? মানে ক্যালভিলাস না, অ্যালভিউলাসই ঠিক আছে, অ্যালভিউলাসের কে? কে মানে কে এখানে সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করবে? সারফেক্টেন্ট এক বেটা পিরামু সার্ফেক্টেন্ট তো একটা কেমিক্যাল ছাগল। Tashdid Hartlick, sir. হ্যাঁ, এপিথেলিয়াল সেল এক্স্যাক্টলি, Tashdid এপিথেলিয়াল Hartlick, সেল। এপিথেলিয়াল সেল এখানে মেমব্রেন হিসেবে কাজ করবে, বুঝছিস? হ্যাঁ বল তসলিম, কি বলতেছিলি? কিছু না ভাই। ঠিক আছে, তো আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ গেল, ঠিক আছে। তো এবার আসলে আমরা আরেকটা টপিক পড়ি, সেটা হচ্ছে আমাদের গ্যাস ট্রান্সপোর্টেশন। গ্যাস ট্রান্সপোর্টেশন, এখানে গ্যাসের মধ্যে কোন কোন গ্যাস? অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা গ্যাস হচ্ছে ট্রান্সপোর্ট হবে। তাহলে আমরা প্রথম হচ্ছে এই কিসের মাধ্যমে ট্রান্সপোর্টেশন হবে? থ্রু দ্য ব্লাড, ঠিক আছে, রক্তের মাধ্যমে। তাহলে রক্তের মাধ্যমে কিভাবে এই গ্যাসগুলো ট্রান্সপোর্ট হবে এগুলো আমরা দেখবো। তো প্রথমে আসো অক্সিজেন ট্রান্সপোর্টেশন। তাহলে অক্সিজেন আমাদের কয়টা ফর্মে ট্রান্সপোর্ট হয় রক্তের মধ্যে? অক্সিজেন হচ্ছে মেইনলি দুইটা ফর্মে ট্রান্সপোর্ট হয়। নাম্বার ওয়ান যে ফর্মটা, সেটা হচ্ছে অ্যাজ ফিজিক্যাল সলিউশন, অ্যাজ ফিজিক্যাল সলিউশন বা ভৌত দ্রবণ রূপে অক্সিজেনটা ট্রান্সপোর্ট হবে। ফিজিক্যাল সলিউশন বা ভৌত দ্রবণ রূপে অক্সিজেনটা ট্রান্সপোর্ট হবে। ফিজিক্যাল সলিউশন মানে কি? আমাদের ওই যে রক্তের মধ্যে যে পানিটা থাকে, ওই পানির মধ্যে অক্সিজেনটা কি হবে? ডিজলভ হবে। পানির মধ্যে অক্সিজেনটা ডিজলভ হয়ে তারপর ওই অক্সিজেন পানির সাথে কি হবে? সেটা একটা সলিউশন বা একটা দ্রবণ হিসেবে সে হচ্ছে ট্রান্সপোর্ট হবে। ভেরি সিম্পল। তাহলে এখানে কত পার্সেন্ট আমাদের বডি যে অক্সিজেন, তার 2%, অনলি 2% হচ্ছে ফিজিক্যাল সলিউশন হিসেবে ট্রান্সপোর্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমাদের দুই নাম্বার হচ্ছে যে ফর্মটা, সেটা হচ্ছে এস কেমিক্যাল কম্পাউন্ড। আমাদের অক্সিজেন হচ্ছে কি কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক যৌগ হিসেবেও কি হবে? ট্রান্সপোর্ট হবে। এখন কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক যৌগ হিসেবে কিভাবে ট্রান্সপোর্ট হবে? আমাদের রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, ওই হিমোগ্লোবিনের সাথে যে আমাদের অক্সিজেন আছে, এই অক্সিজেনটা কি করবে? গিয়ে বাইন্ড করবে। বাইন্ড করে কি তৈরি করবে? HbO2। এই HbO2টাকে আমরা কি বলি? অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। তাহলে আমাদের এই যে অক্সি হিমোগ্লোবিন হিসেবে আমাদের অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে ট্রান্সপোর্ট হবে। এটা তো তোরা সবাই জানো। তাহলে এটার পার্সেন্টেজ কত? 98%, ঠিক আছে। ফিজিক্যাল সলিউশন হিসেবে 2% এন্ড অ্যাজ কেমিক্যাল কম্পাউন্ড হিসেবে 98%, যেখানে অক্সি হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেনটা ট্রান্সপোর্ট হবে। তাহলে অক্সিজেন ট্রান্সপোর্টেশন আমরা পারবো নাকি? ভেরি সিম্পল। এবার সব কার্বন ডাইঅক্সাইড ভাইয়া ট্রান্সপোর্ট। ফিজিক্যাল সলিউশনের বিষয়টা কি বললেন? ওই যে আমাদের রক্তের মধ্যে যে ওয়াটার থাকে, প্লাজমায় কি ওয়াটার থাকে না? তাহলে অক্সিজেন will be dissolved in that water and form a solution, physical solution. বুঝতে পারছিস? হ্যাঁ আচ্ছা, এবার সব কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশন। তাহলে কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্তের মধ্যে কিভাবে ট্রান্সপোর্ট হবে? তিনটা ফর্মে ট্রান্সপোর্ট হতে পারে। নাম্বার ওয়ান, অ্যাজ ফিজিক্যাল সলিউশন, আগের মতো ফিজিক্যাল সলিউশন বা ভৌত দ্রবণ রূপে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? কার্বন ডাইঅক্সাইড কি হবে? রক্তের মধ্যে যে পানি আছে, ওই পানির সাথে কার্বন ডাইঅক্সাইডটা গিয়ে বাইন্ড করবে। বাইন্ড করে কি তৈরি হবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এই কার্বনিক অ্যাসিড ফর্মে সে হচ্ছে কি হবে? ট্রান্সপোর্ট হতে থাকবে রক্তের মধ্যে, ঠিক আছে। এটার পার্সেন্টেজ কত? মোর অর লেস 5% কার্বন ডাইঅক্সাইড উইল বি ট্রান্সপোর্টেড ইন দিস ফর্ম, ঠিক আছে, বাই দিস ফর্ম। তাহলে ফিজিক্যাল সলিউশন বা ভৌত দ্রবণ রূপ হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড হিসেবে আমাদের কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট। নাম্বার টু কি ভাইয়া? নাম্বার টু হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক যৌগ হিসেবে। কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক যৌগ হিসেবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? আমাদের রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের সাথে আমি একটু NH2 টাকে একটু আলাদাভাবে দেখাইলাম। কে বলতে পারবা আমি হিমোগ্লোবিনের সাথে NH2 টাকে কেন দেখাইছি? কে বলতে পারবা দেখি আমাকে? কার কমন সেন্স আছে দেখি? আর এবং এটা আমি ক্লাসও দেখাইছি। কে
কে বলতে পারবা? হিমোগ্লোবিনের মধ্যে আমি NH2 দ্বারা কি বুঝলাম সোনারা বলো তো? এই গরুর দল, একটু মাথা কাটা বেটা। মাথা কাটা একটু এখানে NH2 কেন দেখাইছি বা কি এখানে? ভাইয়া অ্যামোনিয়ার এইচ কে কি রিপ্লেস করছে এইচবি? অ্যামোনিয়ার NH2 না বাবা, আমি বলি শোন বাবা, আমাদের হিমোগ্লোবিন আছে না, হিমোগ্লোবিন কি ওয়ান কাইন্ড অফ প্রোটিন না? আর ওই একটা প্রোটিন তৈরিতে কি লাগে? অ্যামাইনো অ্যাসিড লাগে না? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে? একটা অ্যামাইনো গ্রুপ থাকে না? ওই অ্যামাইনো গ্রুপটাকে আমরা এখানে দেখাইছি। তোরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ছিস, তোরা কি কোন একটা কম্পাউন্ড, কোন একটা মূলক বা রেডিকালকে তোরা আলাদাভাবে দেখাস না একটা যৌগের মধ্যে? জিনিসটার কি অনেকটা এমন। NH2 টা আলাদাভাবে দেখানোর মানে এই না যে হিমোগ্লোবিনের সাথে NH2 টা আলাদাভাবে যুক্ত হয়েছে, নো। এটা দেখানো মানে এটা হচ্ছে যে হিমোগ্লোবিনের মধ্যে একটা NH2 কে আমি জাস্ট শো করছি। কেন শো করছি? কারণ এটা যে কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এই জিনিসটা দরকার আছে, তাই আমরা শো করছি। বাট তার মানে এই না যে এখানে একটা হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের সাথে NH2 অ্যাড হয়েছে, নো। দিস ইজ নট লাইক দ্যাট বাবারা। এটা কি, এখানে NH2 টা কেন দেখাইছি? কারণ এটা দ্বারা আমরা বুঝাইলাম যে হিমোগ্লোবিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, ওই অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপটাকে আমরা দেখাইছি। কথা বুঝেছিস? মানে হিমোগ্লোবিনের মধ্যে বিল্ট ইন অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। হিমোগ্লোবিন ইজ কম্পোজড অফ ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড। ওই অ্যামাইনো অ্যাসিডের আমরা অ্যামাইনো গ্রুপটাকে দেখাইছি, জাস্ট শো করছি। বাট তার মানে এই না যে হিমোগ্লোবিন NH2 এর সাথে যুক্ত হয়ে গেছে, নো। ঠিক আছে, এই কনফিউশনটা তোরা একটু ইয়া করি। এখন ভাই আমাদের এই যে হিমোগ্লোবিনের সাথে NH2, তার সাথে আমাদের কি কার্বন ডাই অক্সাইড অ্যাড হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড অ্যাড হয়ে কি করবে ভাইয়া? কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি আছে? একটা কার্বন আছে, দুটো অক্সিজেন আছে। তাহলে একটা কার্বন দুটো অক্সিজেন কোথায় ঢুকবে গিয়া? এটা ঢুকবে হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মাঝখানে, মানে এই নাইট্রোজেন আর এই হাইড্রোজেন, বা এই নাইট্রোজেন বা এই, মানে যে কোনো একটা নাইট্রোজেন হাইড্রোজেনের মাঝখানে গিয়া ঢুকবে। তো মাঝখানে গিয়ে যদি ঢুকে তাহলে কেমন হবে? হিমোগ্লোবিন তার সাথে এন এর সাথে কি আছে? উপরে H, আর H এর এখানে কি আছে? সি ডাবল ও, এই যে কার্বন ডাই অক্সাইডের সি ডাবল ও আসবে, আর এখানে যে এইচটা ছিল ওই এইচটা আসবে। কথা বুঝতে পারছো? দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে দেখাই যে HbNH_COOH। তোমাদের বই এই জিনিসটা ডিরেক্টলি দেওয়া আছে, HbNH_COOH। সেই জিনিসটা মুখস্থ করবি না, জাস্ট খেয়াল রাখবে যে হিমোগ্লোবিন যে NH2, NH2 টাকে আলাদা ভাবে দেখানোর কারণে এখানে জিনিসটা এমন হচ্ছে HbNH_COOH। কথা বুঝতে পারছিস? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলছি কার্বক্সি হিমোগ্লোবিন। সো দিস কম্পাউন্ড উইল বি কল্ড কার্বক্সি হিমোগ্লোবিন। তাহলে এই কার্বক্সি হিমোগ্লোবিন হিসেবে আমাদের কি হবে? কার্বন ডাই অক্সাইডটা ট্রান্সপোর্ট হবে। এখন এই কার্বক্সি হিমোগ্লোবিন হিসেবে কত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হবে ভাইয়া? মোর অর লেস 10%। ভাইয়া এখানে একটা জিনিস আমি কয়েকদিন আগে এটা দেখলাম যে আমি তোদের এই নতুন ব্যাচ, মানে তোদের যে জুনিয়র ব্যাচ 27 এই চ্যাপ্টারটা পড়াইতে গিয়া আমি দেখলাম কি মানে বহুত চেঞ্জ করে ফেলছে ইনফরমেশন। তোদের বইয়ে মোস্ট প্রবাবলি এটা 5% দেওয়া, আর এটা মনে হয় 27% দেওয়া। আমি শিওর না, তোরা বইটা দেখিস। তবে ভাইয়া একদম নিউ এডিশনের বইয়ে এটা হচ্ছে 10% দেওয়া, ওইটা 5% ঠিক আছে। ঠিক আছে, সো তোমাদের এই কারণে ভাই 10% বলছি। ক্লিয়ার? আমরা কি 10% লিখবো? 10% লিখিস যেহেতু নিউ এডিশন। আচ্ছা, তাহলে কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক যৌগ হিসেবে 10% এভাবে যাবে। তাহলে কার্বক্সি হিমোগ্লোবিন হিসেবে কি হবে? সেটা ট্রান্সপোর্ট হবে। সো নেক্সট আসলে 3 নাম্বার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের কার্বন ডাই অক্সাইড এজ বাইকার্বনেট কম্পাউন্ড। ঠিক আছে, বাইকার্বনেট কম্পাউন্ড বা বাইকার্বনেট যৌগ হিসেবে। এখন বাইকার্বনেট যৌগ হিসেবে কোন কম্পাউন্ডকে আমরা এখানে বুঝাইছি? বাইকার্বনেট বলতে এখানে সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট, এই দুইটা ফর্মে হচ্ছে আমাদের কি হতে পারে? আমাদের হচ্ছে কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হয়, সোডিয়াম বাইকার্বনেট এন্ড পটাশিয়াম বাইকার্বনেট। সো কিভাবে ট্রান্সপোর্ট হবে আমরা একটু দেখি ভাই। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট। এটাই পরীক্ষা আসে, ডিরেক্টলি আসে। ঠিক আছে, হইতে পারে তোমার কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট আলাদাভাবে দিল, অথবা এটা এই যে বাইকার্বনেট ফর্ম এটাই আলাদাভাবে পরীক্ষা 3 নম্বরের জন্য। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো এই অ্যালভিলাস গ্যাসিয়াস এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে বাইকার্বনেট কম্পাউন্ড হিসেবে কিভাবে ট্রান্সপোর্ট হবে? ধরো দিস ইজ এ, আচ্ছা আমি একটু এটা
দিস ইজ এ ব্লাড ভেসেল। ফাইন, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে কি যাচ্ছে? রক্ত যাচ্ছে। রক্তের মধ্যে কি আছে? পানি আছে প্লাজমায়। রক্তের পানির সাথে আমাদের কার্বন ডাই অক্সাইড অ্যাড হয়। কার্বন ডাই অক্সাইড অ্যাড হয়ে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই রিঅ্যাকশনটা প্লাজমায় হয়, তাই না? এখন এই রিঅ্যাকশনটাতে আমাদের একটা এনজাইম আছে, এই এনজাইমটা লাগবেই। সেই এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা যদি মানে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা হচ্ছে এখানে আমাদের লিখে নিই, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা হচ্ছে এখানে তোমার হচ্ছে মিডিয়া হিসেবে কাজ করে। মানে যত বেশি কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম তত বেশি এই রিঅ্যাকশনটা হবে, মানে তত বেশি কার্বনিক অ্যাসিড প্রডিউস হবে। যত বেশি কার্বনিক অ্যানহাইড্রেজ তত বেশি কার্বনিক অ্যাসিড। যদি তোমার কার্বনিক অ্যানহাইড্রেজ কমে যায় তাহলে কার্বনিক অ্যাসিডও কম প্রডিউস হবে। কথাটা কেমন? কথা বুঝতে পারছো? তাহলে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম এটা হচ্ছে আমাদের যত বেশি থাকবে কার্বনিক অ্যাসিডও তত বেশি প্রডিউস হবে। যেখানে কার্বনিক অ্যানহাইড্রেজটা কমে যাবে সেখানে কার্বনিক অ্যাসিডটা কম প্রডিউস হবে। এখন ভাইয়া আমাদের এখানে যে কার্বনিক অ্যাসিডটা বাইরে প্রডিউস হইলো, এই কার্বনিক অ্যাসিডের মধ্যে কিছু কার্বনিক অ্যাসিড হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে আরবিসি থাকে, দেখো দিস ইজ এ আরবিসি। রক্তের মধ্যে যে আরবিসি থাকে এই কার্বনিক অ্যাসিডটা হচ্ছে রক্তের আরবিসির ভেতরে ঢুকে যাবে। তাহলে রক্তের আরবিসির মধ্যে যখন কার্বনিক অ্যাসিডটা ঢুকবে, এই কার্বনিক অ্যাসিডটা রক্তের আরবিসির ভেতরে ঢুকার পরে কি হবে এটা আমরা আলাদাভাবে আঁকি। দেখো দিস ইজ এ আরবিসি, দিস ইজ এ আরবিসি, ঠিক আছে? দিস ইজ এ আরবিসি। তাহলে আরবিসির মধ্যে কে ঢুকছে? এই আরবিসির ভেতরে হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড ঢুকছে। ওকে ফাইন ভাইয়া, আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করতে কোন এনজাইমটা লাগে বাবা? কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। কিন্তু আমাদের আরবিসির ভেতরে একটা আরবিসির ভেতরে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা খুবই কম থাকে। তাহলে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা যদি খুবই কম থাকে তাহলে ভাই আমাদের কার্বনিক অ্যাসিডটা কি সাথে সাথে ভেঙে যাবে না? কার্বনিক অ্যাসিডটা ভেঙে গিয়ে কি তৈরি করবে? দুইটা আয়ন তৈরি করে, একটা হচ্ছে প্রোটন এন্ড অ্যানাদার ইজ বাইকার্বনেট আয়ন। এই দুইটা আয়ন তৈরি করে কেন? ডিউ টু ল্যাক অফ কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম ইনসাইড দ্য আরবিসি। ঠিক আছে? তাহলে আমাদের এখানে তোমার হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের ল্যাকিংস থাকার কারণে আমাদের কার্বনিক অ্যাসিডটা ডিসোসিয়েট হয়ে গেছে, ডিসোসিয়েট হয়ে দুইটা আয়নে কনভার্ট হয়ে গেছে। ওয়ান ইজ প্রোটন এন্ড অ্যানাদার ইজ বাইকার্বনেট আয়ন। এখন আমাদের ভাই সবসময় মনে রাখবা, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, এটা তোমাদের বেসিক হিসেবে মাথায় রাখবা যে আমাদের বডিতে কোন একটা সেলের ভিতরে, যে কোনো সেল, বডির যে কোনো সেল, তোমার হাতের সেল, পায়ের সেল, হাড্ডির সেল, তোমার যে কোনো জায়গার সেল, যে কোনো জায়গার সেল, একটা সেলের ভিতরে ইনসাইড দ্য সেল আমাদের একটা আয়ন বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। পটাশিয়াম হচ্ছে কি থাকে? একটা সেলের ভিতরে বেশি থাকে। এন্ড আউটসাইড দ্য সেল আমাদের সোডিয়াম আয়নটা বেশি থাকবে। এই জিনিসটা মাথা ব্যথা সেট করে দাও যে সোডিয়াম আয়ন সেলের বাইরে বেশি থাকে এন্ড পটাশিয়াম আয়ন সেলের ভেতরে বেশি থাকে। কিন্তু তার মানে এই না যে একটা সেলের ভিতরে সোডিয়াম আয়ন থাকবে না, জিনিসটা এমন না। সোডিয়াম আয়ন থাকবে বাট রিলেটিভলি কম থাকবে। আবার একটা সেলের বাইরে পটাশিয়াম থাকবে না তাও না, থাকবে বাট কম। ঠিক আছে? এখন দেখো ভাইয়া আমাদের নাজুম ভাইয়া আমার আলনা থেকে একটু আমার ওই শার্ট গুলো নিয়ে যা, লন্ড্রিতে যাচ্ছিস না? তো ওগুলো দিয়ে দে, তোরটার সাথে দিয়ে দে, আমি আনবো নিয়ে নিচে গিয়ে। আর আতা ভাই আসে, আতা ভাইকে রিসিভ কর। হ্যালো, আচ্ছা আচ্ছা, এই যে নামতেছে। আমি ক্লাস শেষ করে আসতেছি, ও নামতেছে। হ্যাঁ, নিচে নিচে তিন নাম্বারটাকে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে পটাশিয়াম যেটা ছিল একটা সেলের ভিতরে, যে পটাশিয়াম থাকে, এই পটাশিয়ামটা কি করবে? বাইকার্বনেটের সাথে, এই পটাশিয়ামটা হচ্ছে বাইকার্বনেটের সাথে একসাথে হয়ে পটাশিয়াম বাইকার্বনেট প্রডিউস করবে। তাহলে আমাদের পটাশিয়াম বাইকার্বনেট অ্যাকচুয়ালি কোথায় প্রডিউস হবে? ইনসাইড দ্য আরবিসি। আচ্ছা, এখন ভাই দেখো আমাদের এই যে বাইকার্বনেট আয়ন যেটা তৈরি হইলো, এই বাইকার্বনেট আয়নের মধ্যে কিছু বাইকার্বনেট আয়ন হচ্ছে বাইরে কি হয়ে যাবে? বাইরে বের হয়ে যাবে। বাইরে শুধু শার্ট নেই। আচ্ছা, তাহলে আমাদের এই বাইকার্বনেট আয়ন যেটা, এই বাইকার্বনেট কিছু বাইকার্বনেট আয়ন হচ্ছে এখান থেকে বের হয়ে আসবে। ঠিক আছে?
এখান থেকে বের হয়ে আসবে বাইকার্বনেট আয়নটা। এখন এই বাইকার্বনেট আয়নটা কেন বের হয়ে আসবে, কে বলতে পারবে কেন বের হবে? বাইরে কার্বনিক অ্যানহাইড্রাইড বেশি তাই। কার্বনিক অ্যানাইড্রাইডের সাথে এখন তো কোনো কানেকশনই নাই ছাগল। কার্বনিক অ্যানাইড্রাইডের থেকে কাট অফ হয়ে গেছে ওই যে যখন কার্বনিক অ্যাসিডটা আরবিসির ভিতরে ঢুকছে তখনই তো কার্বনিক অ্যানাইড্রাইডের কাহিনী শেষ। আমার কোশ্চেন হচ্ছে এখন কেন বাইকার্বনেট বাইরে হবে ভেতর থেকে, কে কইতে পারবি? একদম সিম্পল বাবা, বিকজ অফ ডিফিউশন। যাতে ক্লোরিন ঢুকতে পারে। এটা ডিফিউশন, কারণ আমাদের একটা আরবিসির ভেতরে কি বাইকার্বনেট আয়ন বেড়ে গেল না? বাইকার্বনেট আয়ন বেড়ে গেল না? এই বাইকার্বনেট আয়ন বের করে দিবে কেন ভাইয়া? কারণ মেইন রিজনটা হচ্ছে বাইকার্বনেট আয়ন একটা অ্যালকালাইন একটা আয়ন, অ্যালকালাইন বা ক্ষারীয় একটা আয়ন। বাইকার্বনেট আয়ন যদি আমাদের আরবিসির ভেতরে বেশি থাকে অনেক, তাহলে ভাইয়া আমাদের আরবিসির ভেতরে একটা অ্যালকালাইন একটা এনভায়রনমেন্ট কাজ করবে, একটা ক্ষারীয় পরিবেশ কাজ করবে। আর আরবিসির ভেতরে অ্যালকালাইন এনভায়রনমেন্ট থাকলে আরবিসি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই অ্যালকালাইন এনভায়রনমেন্ট যাতে না প্রডিউস হয় এই কারণে কিছু বাইকার্বনেট বাইরে বের করে দিবে। তাহলে বাইকার্বনেট যদি বাইরে বের করে দেয় ভাই একটা ঝামেলা লাগছে। কি লাগছে? যে ভাই একটা নেগেটিভ আয়ন বাইরে বের হয়ে গেছে, তার মানে নেগেটিভ আয়ন বাইরে বাড়ছে, ভিতরে নেগেটিভ আয়ন কমছে। এখন ভিতরে যদি আমার নেগেটিভ আয়ন কমে তাহলে কিন্তু আমার ঝামেলা আছে, কারণ আয়নিক একটা ব্যালেন্স রাখা দরকার। এই আয়নিক ব্যালেন্সটাকে রাখার জন্য আমাদের বাইরে থেকে কি ঢুকবে? যতগুলা বাইকার্বনেট আয়ন বের হবে তার এগেইনস্টে ততগুলো ক্লোরাইড আয়ন বাইরে থেকে ঢুকবে। তাহলে ক্লোরাইড আয়ন বাইরে থেকে ঢুকলে এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ক্লোরাইড শিফট। কি বলি? ক্লোরাইড শিফট। আর এই ক্লোরাইড শিফটটাকে আবার আমরা আরেকটা নামে ডাকি, এটাকে ডাকি হচ্ছে আমরা হ্যামবার্গার শিফট নামে। হ্যামবার্গার শিফট কেন? সায়েন্টিস্ট হ্যামবার্গারটা আবিষ্কার করছে। তাহলে এই ক্লোরাইড আয়ন যেটা বাইরে থেকে ভিতরে ঢুকছে ক্লোরাইড শিফটের মাধ্যমে, ওইটা ভিতরে গিয়ে কাকে পাবে? পটাশিয়ামকে পাবে। সে পটাশিয়ামকে পেয়ে কি করবে? পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। কথা বুঝতে পারছিস? ওকে, এবার আসো ভাইয়া যে আমাদের বাইরে যে বাইকার্বনেট আয়নটা বের হয়েছিল ওই বাইকার্বনেট আয়ন বাইরে এসে কাকে পাবে? সোডিয়াম আয়নকে পাবে না? ওই সোডিয়াম আয়নের সাথে সে তখন মিলে কি কি তৈরি করবে? সোডিয়াম বাইকার্বনেট, এই আয়নটা তৈরি করবে। কথা বুঝিছো? তাহলে এই যে বাইরে সোডিয়াম আয়ন, সোডিয়াম বাইকার্বনেট, ভেতরে পটাশিয়াম বাইকার্বনেট, এই দুইটা ফর্মে কার্বন ডাই অক্সাইডটা ট্রান্সপোর্ট হবে। এন্ড আমাদের বডির প্রায় 85% কার্বন ডাই অক্সাইড হচ্ছে এই ফর্মে ট্রান্সপোর্ট হয়ে থাকে। কথা বুঝতে পারছো? সো ভাইয়া এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাইকে পারবা? কোনো কোয়েশ্চেন আছে? না ভাই আপাতত। ঠিক আছে, তাহলে ভাইয়া বাসায় পড়াশোনা কর। তাহলে আমরা ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসটা দেখি অনলাইনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে অনলাইনে তাড়াতাড়ি হবে এবং তোদেরও ভালো, তাই তো? এখন ভাইয়ের প্যারা হচ্ছে আমার যে পরীক্ষা, এটার কারণে হচ্ছে মেইন প্যারা, বুঝছিস? নইলে বেটা তোদেরকে কবেই শেষ করে দিতে পারতাম, এই পরীক্ষাটার কারণে ঝামেলা পড়ে গেছি। যাই হোক, প্যারা নাই। সবাই ভালো থাক, সুস্থ থাক, ইনশাল্লাহ সামনে দেখা হবে। তাহলে ভাইয়া নেক্সট ক্লাসের আপডেট তোমরা গ্রুপে পেয়ে যাবা। আর আমি কি পিডিএফটা দিব গ্রুপে নাকি দেওয়া লাগবে না? দিয়ে দিয়েন ভাই।